ইতিপূর্বে এই আইনের ব্যবহার করে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে অনেকগুলো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যেমন হরকাতুল জেহাদ, জেএমবি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু এই একই আইনের প্রয়োগ করে তারা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সেটাকে তফসিলভুক্ত করেছে। কেউ কেউ বলে থাকছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে এই আইনের 18(1) ধারায় বলা আছে, সরকার মনে করলে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কোনো ব্যক্তি কিংবা সত্তাকে নিষিদ্ধ করতে পারবে। সুতরাং যদি আওয়ামী লীগ যদি একটা এন্টিটি হয়, একটা সত্তা হয়, তাহলে এই আইনের বিধান মোতাবেক তাকে নিষিদ্ধ করাটাই হবে। কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এই আইনের সঙ্গে সম্পর্কিত এবং নয়। সুতরাং আমি মনে করি যে তারা এটা যেটা করছে এবং এর কনসিকুয়েন্স কিন্তু অনেক ভয়াবহ। আপনারা খেয়াল করে দেখবেন 2009 সালে এই আইনটি হওয়ার পরে নানাভাবে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীকে জঙ্গি ট্যাগ দিয়ে কিন্তু এই আইনের অধীনেই কিন্তু নানাভাবে হয়রানি করা আছে, মাসের পর মাস, বছরের পর বছর। শুধুমাত্র এই নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার কারণে বহু মানুষ কিন্তু তাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ সময় কিন্তু চলে গেছে। এই আইনের 9(2) এবং 3 ধারায় কোনো ব্যক্তি যদি কোনো কারণে তার কোনো বক্তব্য প্রচার করে, তিনি যদি সমর্থন করেন, কাউকে আহ্বান করেন, তাহলে কিন্তু এখানে মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 7 বছরের শাস্তির বিধান, সাজার বিধান কিন্তু এই আইনের মধ্যে 9(3) মধ্যে আছে। এই আইনটি কিন্তু আমি বলবো অত্যন্ত বড় একটি ওয়াইড আইন এবং এই আইনটি যখন করা হয়েছে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে জাতিসংঘের কিছু কিছু আইন এবং কিছু কিছু কনভেনশনকে এই আইনের অধীনে আনা হয়েছে, অনেকটা বলতে পারেন যে এই সমস্ত সরকারি কার্যক্রম এবং অ্যাকশনকে বৈধতা দেওয়ার জন্য। আমার মনে হয় সংগঠনগতভাবে তারা অপেক্ষা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটা অবজারভেশন সিদ্ধান্ত আসতে পারে। তবে এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে খেয়াল করে রাখবেন, এই আইনে কিন্তু যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত যখন হবে, সেই সিদ্ধান্তের পরে কিন্তু সংগঠন হিসেবে, নিষিদ্ধ সত্তা হিসেবে তারাও কিন্তু এটা পুনর্বিবেচনার জন্য দরখাস্ত করতে পারবেন 30 দিনের মধ্যে। এবং সরকার যদি সেই পুনর্বিবেচনা না করেন, অর্থাৎ তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্তটা যদি পুনর্বিবেচনা না করেন, তাহলে তারা কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে আপিলও করতে পারেন। সুতরাং এটা এমন না যে একতরফাভাবে সরকারি এটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটি কার্যকর হবে। নিষিদ্ধের প্রক্রিয়াটাই যদি আপনি মাথার মধ্যে প্রথমে নেন, যে নিষিদ্ধ করছি রাষ্ট্রীয় তরফ থেকে, রাষ্ট্রকে আগে স্যাটিসফাই হতে হবে যে এই সত্তাটা এমন কতগুলো কার্যক্রম করছে যার কার্যক্রম, যেমন ধরেন হত্যা কিংবা অন্য যে কোনো ধরনের ডিসরাপশন তারা করছে, যেগুলি আইনের 6 ধারায় ব্যাখ্যা করা আছে, যার উদ্দেশ্য হচ্ছে 4টা বিষয়ের যে কোনো একটা কিংবা 4টাই: রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করা, অখণ্ডতা বিনষ্ট করা, সংহতি বিনষ্ট করা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা। এই 4টার উদ্দেশ্যে যদি হত্যা কিংবা অন্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা, যেগুলো আইনে বলা আছে, করেন, তাহলে সেই সংগঠনকে, সেই সত্তাকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন। এই হচ্ছে আইন। সংগঠন যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে তাদের আর কর্মকাণ্ড পরিচালনা করার তো কোনো রকমের স্কোপই থাকছে না। যে সংগঠনের অস্তিত্ব নাই, তার আবার কর্মকাণ্ড আসবে কোথা থেকে? সংগঠন না থাকলে সংগঠনের যারা ইতিপূর্বে বিলং করতেন, তারা তো অটোমেটিক্যালি সিজ করে যাচ্ছে, তাদের আর অস্তিত্বই থাকছে না। ফলে ইতিপূর্বে কি কাজ করেছে, কোথায় কি করেছে, যদি সেটা ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে কোনো কিছু পড়ে, সেটা তো ফৌজদারি আইনে, প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়ার সুযোগ সবসময় থাকছে।